এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তালিকা হয়েছে সেখান থেকে যদি মুরগি একাদশ বাছা হয় তাহলে বোধহয় সেই লিস্টে টপ করবে যে নামটি সেটি হচ্ছে দেবাংশু ভট্টাচার্য। কেন মুরগি একাদশ বলছি, আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন। যেমন ধরুন, কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী, বিশ্বজিৎ দাস, এরা ভালোই ছিল, মানে ওই খাচ্ছিল তাঁতি তাঁত বুনে কাল হলো তার এঁড়ে গরু কিনে, সেই অবস্থা এখন হয়ে গেছে। এরা বিধানসভাতে গিয়ে তারা দলবদল করে নিয়েছে, কিন্তু বিধানসভার অভ্যন্তরে যে স্পিকার আছে আর একজন দলদাস, তিনি বুঝতে পারেন না যে এরা দলবদল করে নিয়েছে, আর বাইরে এরা সব তৃণমূল নেতা সেজে ঘুরে বেড়াচ্ছিল। এখন এর ফলে এদের বিধায়ক পদগুলো থাকছিল, কিন্তু প্রবলেমটা যেটা হয়েছে, এবার লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে এদেরকে নিজেদের বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হবে, কেননা তুমি বিজেপির বিধায়ক হয়ে তৃণমূলের হয়ে লোকসভায় লড়বে, ওখানেই তো নমিনেশনটা আটকে যাবে। ফলে এই তিনজনকে এখন রেজিগনেশন দিতে হয়েছে, আর রেজিগনেশন দেওয়ার ফলে এই আসনগুলো খালি হবে। এবার লোকসভা নির্বাচনে যদি জিতে যান, ওয়েল অ্যান্ড গুড, একটা লোকসভা সাংসদ হলেন। আর যদি হেরে যান, তাহলে সেখানে কিন্তু বাই ইলেকশন হবে। আর বাই ইলেকশন হলে এরা জিততে পারবেন তো? জিততে পারবেন তো? এই প্রশ্নটা কেন উঠছে? কেননা এরা যদি জেতার মতো ক্ষমতাই রাখতেন, এরা আগে বিধায়ক পদ থেকে তাপস রায়ের মতো পদত্যাগ করতেন, এবং করার পর তারপর এরা তৃণমূল কংগ্রেসে যোগদান করতেন। তারপর সেখানে বাই ইলেকশন হতো, তারা জিতে আসতেন। কিন্তু সেই জেতার ক্ষমতা নেই বলেই তো ছদ্ম বিজেপি সেজে ওই স্পিকারের করুণায়, অনুপ্রেরণায় তারা বিধানসভার মধ্যে থাকেন। তো এইভাবে বিভিন্ন সেগমেন্টে কিন্তু বহুজন মুরগি হয়েছেন যাদেরকে প্রার্থী করা হয়েছে। যেমন এক ওই জনপ্রিয় একটা টিভির সঞ্চালক কেউ আছেন শুনছি, তিনি আবার দাঁড়িয়েছেন, তারপর তার টিআরপি ধপাস হয়েছে, এবং সেখানে গিয়ে তিনি যা কথা বলছেন এখন আর মাথা ঠিক রাখতে পারছেন না। বলছেন সবেতেই কেন আমাকে নিয়ে মিম হচ্ছে। আপনি ম্যাডাম এরকম কাজ করবেন আর লোকে ছেড়ে দেবে? যাই হোক, তো এই প্রসঙ্গে কেন দেবাংশুর কথা উঠে আসছে? দেবাংশুর কথা উঠে আসছে একটাই কারণে, কেননা তাকেও মুরগি করা হয়েছে, এমনটাই কিন্তু নেট জনতা মনে করে। নেটিজেন যারা, তাদের বক্তব্য কিন্তু এই রকমই। আর সেই দেবাংশু এবার তমলুকে লড়তে গিয়ে যেটা বুঝছেন, যে হালে পানি পাবেন না, হারা তো নিশ্চিত। এবার কি তৃতীয় হওয়ার সম্ভাবনাটা উজ্জ্বল হচ্ছে, আর সেই জায়গা থেকে আতঙ্ক চোখে মুখে ফুটে বেরোচ্ছে। কেন বলছি? কেননা তিনি প্রকাশ্যেই বলছেন যে এই ধরনের জিনিস যদি চলতে থাকে, যদি এবারে ফল একটু এদিক ওদিক হয়ে যায় না, তাহলে 26-এ ভোট করানোর লোক পাওয়া যাবে না। যদিও শাক দিয়ে মাছ ঢাকার মতো সেটাকে আবার জাস্টিফাই করার চেষ্টা করেছেন, কিন্তু বটম লাইনটা বলে দিয়েছেন। আসলে রাজনীতির ময়দানে নতুন তো, এখনও সেইভাবে পরিপক্ক হননি, কি করতে হয় কি বলতে হয় তিনি জানেন না। তাই মনের ভেতরে যে আশঙ্কাটা কাজ করছে, যে এবারের নির্বাচনে বিজেপির ফলাফল যদি ভালো হয়ে যায়, আর তৃণমূল কংগ্রেসের যে হাওয়া আছে সেই হাওয়া অনুযায়ী বিভিন্ন প্রাক নির্বাচনী সমীক্ষা যেটা দেখাচ্ছে, সেই ফলাফলই যদি হয়ে যায়, তাহলে 26-এ আর ভোট করার লোক খুঁজে পাবে না তৃণমূল কংগ্রেস। কেন বলেছেন, কোথায় বলেছেন, সমস্ত কিছু দেখাবো। শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আগে যাওয়ার আগে আমি আপনাদেরকে ছোট্ট করে একটু দেখিয়ে দিই সেই ভিডিওটা, যে ভিডিওতে সরাসরি দেবাংশু ভট্টাচার্য, তমলুক থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, যিনি বলছেন যে 26-এ কিন্তু আর লোক পাওয়া যাবে না। আগে দেখুন ভিডিওটা, তারপর তার ব্যাখ্যায় অবশ্যই আসছি। 26-এর যে নির্বাচন সেটা একটু কঠিন হয়ে যাবে। না না, আমি বলছি এই জেলার ক্ষেত্রে, কারণ এরা যেরকম সন্ত্রাস চালায়, সন্ত্রাসের রাজনীতি করে, যদি এই লোকসভা নির্বাচনে আমরা কোনো খামতি রেখে দিই জেলার ক্ষেত্রে, তাহলে 2026-এর ক্ষেত্রে আমাদের কর্মীদের হয়তো প্রচার করতেই তারা বেরোতে দেবেন না, এইরকম পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেই কারণে আমাদের এইটাই ডু অর ডাই লড়াই, এইবারের লোকসভা নির্বাচনটা এই জেলার ক্ষেত্রে। না না, জিতবো তো নিশ্চিত, কিন্তু কর্মীদেরকে তো বলতে হবে কেউ যেন গাছাড়া মনোভাব না দেখান। আমরা কনফিডেন্ট আমরা জিতবো। এখন একজন যে পরীক্ষায় কনফিডেন্ট জিতবো বলে, সে কি পরীক্ষার আগের দিন খাতায় চোখ বোলায় না? তাহলে যেটা বলছিলেন যে 26-এর যে লড়াই, বিধানসভার লড়াইটা কঠিন হবে, সেটা যার কথা আপনি উল্লেখ করলেন, তিনি কি খুব মারাত্মক হয়ে উঠতে পারে? এই লোকসভা আসন যদি আমরা সকলে মিলে একসাথে না লড়তে পারি, মনোযোগ দিয়ে না লড়তে পারি, এবং যদি ফলাফল উল্টোপাল্টা কিছু হয়, তাহলে 26-এর নির্বাচনের লড়াইটার ক্ষেত্রে তিনি যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করবেন, সেই সন্ত্রাসের বাতাবরণের জন্য আমাদের কর্মীদেরকে কষ্ট ফেস করতে হবে, সেটা আমি বলতে চাইছি। সন্ত্রাসের বাতাবরণ কি হবে? এই নির্বাচনে ফলাফল এদিক ওদিক হলে এই রাজ্যে তো ক্ষমতায় 222টা না কথা বিধায়ক নিয়ে তৃণমূল কংগ্রেসই আছে।
তাহলে ডু আর ডাই গেমটা কি করে হচ্ছে? আসলে 42 দিদিমণি প্রধানমন্ত্রী এইসব আর খাওয়ানো যাচ্ছে না। আর তার থেকেও বড় কথাকে মুরগিটা কেন বলছিলাম সেই কথাটা বলুই। দেখুন, এই আসনে, তমলুক আসনে কে প্রার্থী হবে সেই নিয়ে কিন্তু একাধিক নাম নিয়ে চর্চা চলছিল, এবং সেই নামগুলো আমি এক এক করে বলছি। কেউই কিন্তু শেষ পর্যন্ত রাজি হয়নি। প্রথমেই যে নামটা শোনা যাচ্ছিল, এইখানে নাকি যাকে কলকাতা থেকে বহিরাগত হিসেবে পাঠানো হয়েছিল সেই দলের এক রাজ্য সম্পাদকের নাম এখানে শোনা যাচ্ছিল। তারপর এখানকার এক প্রাক্তন মন্ত্রীর কথা শোনা যাচ্ছিল, সৌমেন মহাপাত্রর নাম শোনা যাচ্ছিল। এখানকার যিনি পুরপ্রধান রয়েছেন, তমলুকের যিনি পুরপ্রধান রয়েছেন, রাজবাড়ির সদস্য দীপেন্দ্র নারায়ণ রায়ের নাম শোনা যাচ্ছিল। এমনকি তমলুক সাংগঠনিক জেলার যিনি চেয়ারপারসন আছেন, সেই চিত্তরঞ্জন মাইতি, তার কথাও শোনা যাচ্ছিল। কিন্তু যেটা কান পাতলে তমলুকে গিয়ে শোনা যাচ্ছে, এরা কেউই আর রাজি হননি। এমনকি এখানে এক অভিনেত্রীর কথাও শোনা যাচ্ছিল, তিনিও নাকি এখানে প্রার্থী হবেন। তিনি টিকিট নিয়েছেন কিন্তু অন্য কেন্দ্রে পালিয়েছেন, এই কেন্দ্রে আর লড়ার সাহস দেখেননি। তার কারণ হচ্ছে, একে তো এটা তমলুক অধিকারী গড় বলা যেতে পারে, বিজেপির সংগঠন অত্যন্ত শক্তিশালী, এবং সবথেকে বড় কথা, এই লোকসভা আসনের অন্যতম আসন নন্দীগ্রাম, যেখানে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বয়ং এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে হারিয়ে প্যাক করে সেই যে ভবানীপুরে পাঠিয়ে দিয়েছেন, আর তিনি এমুখো হননি। ফলে যেখানে দলনেত্রী হেরে যান, নিজের আসন বাঁচাতে পারেন না, সেইখানে কেউ প্রার্থী হবে আর জামানত বাজেয়াপ্ত হবে। শুধু জামানত বাজেয়াপ্ত হওয়া নয়, এখানে হারের পর যে রাজনৈতিক কেরিয়ারটা ধ্বংসের মুখে চলে আসবে, যে বিপুল পরিমাণে হারটা হবে, সেই জায়গা থেকেই নাকি কেউ আর প্রার্থী হতে রাজি হচ্ছিলেন না। ফলে এই দেবাংশু ভট্টাচার্য, যার নাম নিয়ে নাকি 2021-এর বিধানসভা নির্বাচনে খুব চর্চা হয়েছিল, তিনি নাকি টিকিট পাচ্ছেন, তো তিনি কোথাও বাড়ির কাছাকাছি টিকিট পাননি। আর সেই জন্য তাকে বুঝিয়ে সুঝিয়ে এখানে পাঠানো হয়েছে যে, বাবা কেউ যাচ্ছে না, তুই যা, অন্তত ফোকাসে থাকবি, প্রচারটা পাবি। সেই কারণে তিনি এখানে এসেছেন। আর এসে তিনি বুঝছেন যে তিনি কতখানি মুরগি হয়ে গেছেন। কেননা আসার পর একের পর এক ঘটনা এখানে ঘটে গেছে, যার পর তিনি বুঝতে পেরেছেন হাওয়া বড্ড খারাপ। এখানে আলোচনা হচ্ছে না যে কে জিতবেন, মার্জিনটা কত হবে। এখানে এখন আলোচনা হচ্ছে দেবাংশু ভট্টাচার্য দ্বিতীয় হবে না তৃতীয় হবে, জামানতটা বাঁচাতে পারবে তো, এরকমই নাকি শোনা যাচ্ছে স্থানীয় স্তরে। শেষ অবধি কী হবে, 4 জুন সেটা রেজাল্ট বেরোলে তখন সেদিনকে বোঝা যাবে। যাই হোক, আসার পর থেকে যে সমস্যাগুলো হচ্ছে, তার মধ্যে 8 নম্বরটা সবথেকে বড় সমস্যা হয়ে গেছে। এই 7-8 দিন আগে হয়েছে, যার ফলে এই আতঙ্কটা তাকে গ্রাস করতে শুরু করেছে। এক এক করে পয়েন্টগুলো বলি। প্রথমেই তিনি যখন এলেন, এসে দেখলেন যে দলে ভাঙন হচ্ছে, হুড়মুড়িয়ে ভাঙন হচ্ছে। শুধু ভাঙন হচ্ছে বললে ভুল বলা হবে, সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, যেখান থেকে সামান্য কিছু ভোট পাওয়ার আশা ছিল, তারাও দলে দলে বেরিয়ে যাচ্ছে এবং বেরিয়ে গিয়ে যোগ দিচ্ছে বিজেপিতে। ফলে এই দলের যখন ভাঙাচোরা অবস্থা হচ্ছে, ভোটটা হবে কি করে? 2021-এর কাছাকাছি পার্সেন্টেজও রাখা যাবে, সেই নিয়ে মনের মধ্যে সন্দেহ জাগছে। আর এই যে তৃণমূল, যে বিজেপিকে সবসময় রাম রাম করে বলে, জয় শ্রীরাম বলে এত গালাগালি করে, সে নিজেই ঢাক ঢোল পিটিয়ে রামের পূজন, রামনবমী করার চেষ্টা করেছে। কিন্তু সেই রামনবমী করতে গিয়ে, রামের আশীর্বাদ নিতে গিয়ে একটা জিনিসই বোঝা গেছে, কারা একদম অন্তরের অন্তঃস্থল থেকে সেই রাম পূজা করেছে আর কারা এই ভোটের মাজারে টিকে থাকার জন্য করেছে, সেটা মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। এবং সেটা এতখানিই চর্চিত বিষয় হচ্ছে, এই ফেক রামধারীদের তারা যে রিজেক্ট করবে, তমলুকবাসী যেন সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সবথেকে বড় কথা, একজন প্রার্থী, তার তো একটা ওয়েটেজ রয়েছে। কোথায় ওয়েটেজ? এখানে বিজেপি কর্মীরা চোর চোর বলে তাড়া করেছে, এবং সেই চোর চোর করে বিজেপি কর্মীরা যখন তাড়া করছে বলে শোনা যাচ্ছে, আমার কাছে এর ভিডিও ফুটেজ নেই, আমি একটা স্থানীয় সূত্রে যে খবরটা পেলাম, আশপাশে সাধারণ মানুষ ফিকফিকিয়ে হেসেছে, কেউ কেউ আবার নাকি গলাও মিলিয়েছে। ফলে এই যখন অবস্থা, তখন ভোটের ইভিএম বাক্সে যে কী হাল হবে, সেইটা নিয়ে কি টেনশন বাড়ছে? এমনকি ওই তার দলের সর্বোচ্চ নেত্রী, তিনি কিছু কথা বলেছিলেন, যার পরিপ্রেক্ষিতে বিজেপি কর্মীরা গিয়ে পার্টি অফিসেই তালা লাগিয়ে দিয়ে চলে এসছে। ভাবুন একবার, এই পশ্চিমবঙ্গে যেখানে শাসক দলের 222 জন বিধায়ক রয়েছে, তাদের একটি পার্টি অফিসে গিয়ে বিজেপি বিরোধী দল তারা গিয়ে তালা লাগিয়ে দিয়ে আসে। যদিও তারপরে গিয়ে তিনি সেখানে সেই তালা খোলার ব্যবস্থা করেছেন, কিন্তু সেটাও যেভাবে করেছেন সেই নিয়েও অনেক প্রশ্ন উঠে গেছে, এবং স্থানীয় মানুষ তাতে সেটাকে খুব একটা পজিটিভলি নেননি। এরপর তিনি বিভিন্ন সময় বিভিন্ন কুরুচিকার ভাষা প্রয়োগ করছেন। তার বিপক্ষ প্রার্থী যিনি রয়েছেন, তার সম্বন্ধে যে ধরনের অশালীন শব্দবন্ধ ব্যবহার করছেন, অশালীন ইঙ্গিত ব্যবহার করছেন, এমনকি এক মহিলা প্রার্থী
যিনি তার পাশের জেলাতে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার সম্বন্ধে দুধ টুধ নিয়ে এমন সব অশালীন কথা বলেছেন, তাতে কিন্তু সাধারণ মানুষ তমলুকের অত্যন্ত ক্ষিপ্ত। এবং যে কজনও এখনও ভাবছিলেন যে ভোটটা দেবেন, তারা সত্যিই আর দেবেন কি না, ভোটের দিকেই তারা এগোবেন কি না, এই নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। এমন প্রচারের অবস্থা খারাপ যে তার বিয়ে হবে কি না, লোকসভা নির্বাচনের পরেই বিয়েতে পাত্রী কে হবে, তার মায়ের কাছে চিঠি আসছে, তার মাকে দিয়ে ইন্টারভিউ করানো হচ্ছে, অনেক কিছুভাবে ব্যাপারটাকে জাগিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। প্রচারের অন্য কোনো হাতিয়ার নেই। দেবাংশু ভট্টাচার্য বিয়ে করবেন নাকি করবেন না, লোকসভা ভোটের পর করবেন, করার পর কেমন মেয়ে তার পছন্দ, তাকে কি খাওয়াবেন, এইটা নাকি রাজনীতির প্রচারের চর্চার বিষয় হয়েছে। মানে একজন রাজনৈতিক প্রার্থী কতখানি দেউলিয়া হয়ে গেলে প্রচারের দিক থেকে এই ধরনের ব্যক্তিগত বিষয়কে নিয়ে এসে হুজুগ তোলার চেষ্টা করা হয়, সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এমনকি অপরিপক্ক রাজনীতিবিদ তিনি এখানে জিতলে আখেরে কোনো লাভ হবে কি না, সেটাও কিন্তু তমলুকবাসীর মনে প্রশ্ন উঠে গেছে। কেননা তিনি নির্বাচনে লড়ছেন, আর আরেকজন তার বিপক্ষ দলের অন্য কেন্দ্রের প্রার্থী তার ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিচ্ছেন, তার ব্যাংক অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন ডিটেলস ফাঁস করে দিচ্ছেন। এটা যে করা যায় না, এটা যে নিয়ম বহির্ভূত। এবং সবথেকে বড় কথা, একজন মানুষের যে ব্যক্তিগত তথ্য রয়েছে সেটা কিন্তু খুব সেন্সিটিভ জায়গা। সেই জায়গাটা করা মানে তার তার আত্মার ভেতরে একটা কোথাও গিয়ে আঘাত হানা, এইটুকুনিও মানবিক বোধ নেই। এতখানি নিম্ন রুচির মানসিকতা এবং অপরিণত অপরিপক্ক রাজনীতি, যে ব্যক্তিগত তথ্য ফাঁস করে ব্যাপারটাকে গাবিয়ে দেওয়ার চেষ্টা করা। সবথেকে বড় সর্বনাশটা হয়েছে এই যাদের নাম শোনা যাচ্ছিল প্রার্থী হিসেবে হবেন, সেই সব নিয়ে যখন জটিলতা বাড়ছে, তখন ওই ওনাদের একজন রাজ্য সম্পাদক তথা একজন আছেন না মুখপাত্র, কুণাল ঘোষ খুব সম্ভবত নাম, তো সেই ভদ্রলোক গিয়েছিলেন তার প্রচারে এবং দুজনে ভিটি দেখিয়ে, ভিক্টরি দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন কুণালবাবু। তো তারপর সে যে রিপোর্ট এসেছে, লোকে তো সেখানে কমেন্টের বন্যায় ভরিয়ে দিচ্ছে যে ছেলেটার যেটুকুনি জেতার সম্ভাবনা ছিল, যেটুকুনি ভোট পাওয়ার আশা ছিল, আপনি যাওয়ার পর তো সেটুকুনিও সারে সর্বনাশ হয়ে গেছে। কেননা একটা একটা অভিযোগ উঠছে যে এই কুণালবাবুকে যখন দায়িত্ব দেওয়া হয়েছিল এই পূর্ব মেদিনীপুরে, তিনি যাওয়ার পর অনেক কিছু দল টল ভাঙিয়ে এদিক ওদিক করার চেষ্টা করেছিলেন, সংগঠন স্ট্রং করার চেষ্টা করেছিলেন, কিন্তু এমন জায়গায় জিনিসটা চলে গিয়েছিল যে তার ওই প্রচার মঞ্চে, তার ওই জয়নিংয়ের মঞ্চে ওঠার পরও লোকজনকে জয়েন করতে দেয়নি তৃণমূল কংগ্রেসের অন্দরেই। এবং অবস্থা এতখানি খারাপ হয়, পরবর্তীকালে কুণালবাবুকে আর সেখানে দায়িত্বে রাখা হয়েছিল অফিসিয়ালি কি হয়নি, সেই জায়গাটা নিয়ে একটি কনফিউশন হয়ে যায়। ফলে এই সমস্ত কিছু যখন মাপজোক করা যাচ্ছে, তাতে একটা জিনিসই ছবি স্পষ্ট হয়ে যাচ্ছে, হাওয়া তমলুকে বড্ড খারাপ। যেটা একটা মনের মধ্যে আশা ছিল, যেটা বুঝিয়ে দল তাকে পাঠিয়েছিল খুব সম্ভবত, যে দেখো হারো টারো ঠিক আছে, তোমার তো সবে কেরিয়ার শুরু হচ্ছে, এটা খুব একটা বড় ফ্যাক্টর হবে না। এবং 2 নম্বর কথা হচ্ছে, এখানে আমরাও চেষ্টা করব, হাওয়াতে তুমি জিতলেও জিতে যেতে পারো। আর সবথেকে বড় কথা হচ্ছে তুমি প্রচারে থাকবে, তুমি ফোকাসে থাকবে, এরকম একটা কেন্দ্রে তুমি লড়ছো, সেই জায়গাগুলো সমস্ত কিছু কি ক্রমশ শূন্য দেখছেন। এবং তার থেকেও বড় কথা, দলটার নিজের যে দলটার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার রাজনৈতিক ভবিষ্যতের অন্তর্জলি যাত্রা দেখে নিচ্ছেন, যে কারণে এরকম আকুতি ভরা মুখে কর্মীদের বলছেন যে ভালো করে লড়ো। এরকম যদি অবস্থা হয় তাহলে আমাদের কাছে এটা ডু অর ডাই সিচুয়েশান, 2026-এ লড়ার মতো পরিস্থিতি থাকবে না। যদিও বলছেন যে বিপক্ষ দল নাকি সন্ত্রাস করবে। আচ্ছা, রাজ্যটা তো তাদের হাতে, পুলিশ তাদের হাতে, প্রশাসন তাদের হাতে, কীভাবে সন্ত্রাসটা করবে? আর 2021-এর পর ভোট পরবর্তী সন্ত্রাসটা কারা করেছিল সকলেই তো সবটা জানে। আসলে রাজনীতিতে তিনি অপরিণত, সেটা তো আগেই বললাম। সেই কারণে মনের মধ্যে যে ভয়টা, আশঙ্কাটা কাজ করছে, তমলুকে ঘুরে ঘুরে প্রচার করছেন, বুঝে গেছেন দলের হাল কতখানি খারাপ, যে কারণে 2026-এ গিয়ে সত্যি তাদের হয়ে লড়াইয়ের প্রচার করার লোকও পাওয়া যাবে না, সেইটা বুঝে তিনি বলে ফেলেছেন। এবং বলে ফেলার পর তিনি রিয়েলাইজ করেছেন খুব সম্ভবত যে কত বড় ভুলটা তিনি করে ফেলেছেন। ফলে শাক দিয়ে মাছ ডাকার মতো এখন বলছেন যে বিপক্ষ দল সন্ত্রাস করবে, এসব রয়েছে। কিন্তু তাতে করে আলটিমেটলি এই তমলুক কেন্দ্রে অন্তত বা সামগ্রিকভাবে শাসক দলের ভোটে ভালো ফল করার আশা কি কোথাও দেখলেন? বডি ল্যাঙ্গুয়েজটা দেখে কি পজিটিভ লাগলো? মনে হলো যে হ্যাঁ, সত্যি এখানে অভিজিৎ গাঙ্গুলির মতো হাই প্রোফাইল যিনি রয়েছেন তাকে হারিয়ে এই কেন্দ্র থেকে জিতবে, এখানে ঘাসফুল ফুটবে এবং বাংলায় সার্বিকভাবে খুব একটা পজিটিভ জায়গায় রয়েছে তার দল। এবং যত কিছুই প্রাক নির্বাচনী সমীক্ষায় দেখানো হোক না কেন, শেষ অবধি দুর্দান্ত ফলাফল করবে, সেরকম কোনো কিছু মনে হলো? আমার তো অন্তত মনে হলো না।
আপনাদের যদি কিছু মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।